বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। সরাসরি ইসরায়েলের সেনা সদর দপ্তরে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর হামলা, ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সামরিক স্থাপনাতেও, প্রতিহতের দাবি তেল আবিবের। এবার রণাঙ্গনে আমেরিকার গর্ব F-18 যুদ্ধ বিমান গুড়িয়ে দেওয়ার দাবি ইরানের, ভিডিও ফুটেজ থাকার পরও অস্বীকার ওয়াশিংটনের। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন মোড়, তেহরানকে ড্রোন দিচ্ছে পুতিন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা। এবার অবিশ্বাস্য দাবি করলেন ট্রাম্প, ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, করেছেন প্রত্যাখ্যান। বাংলাদেশকে সুখবর দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, হরমুজ প্রণালীতে ঢাকার বাণিজ্যিক জাহাজ চলাচলে থাকছে না বাধা, সুবিধা পাচ্ছে আরো 5 দেশ। ইসরায়েলের আকাশে হঠাৎ ঝাঁকে ঝাঁকে উড়ছে কাক, তেল আবিবের জন্য অশনি সংকেত বলছেন অনেকে, আতঙ্কে বাসিন্দারা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়েছে। এবার লেবাননের বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এতে নতুন করে সংঘাত বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্রোহী গোষ্ঠী জানায় তারা লেবাননের কিয়ারা এলাকায় অবস্থিত ইসরায়েলের সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর রয়েছে। তাছাড়া তেল আবিবের উত্তরে একটি সামরিক গোয়েন্দা স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 1:10 মিনিটে এই হামলা চালানো হয় বলে বিদ্রোহী গোষ্ঠী তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সরাসরি হতাহতের ঘটনা ঘটেনি, তবে আশ্রয় নিতে গিয়ে একজন নারী আহত হয়েছেন এবং আরো কয়েকজন সামান্য আহত হন। এদিকে দক্ষিণ লেবাননে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরায়েল জানিয়েছে সেখানে তাদের কয়েকজন সেনা গুরুতর আহত হয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন তারা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং লেবাননের বিদ্রোহী গোষ্ঠীকে দুর্বল করার লক্ষ্য নিয়ে কাজ করছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ প্রতিনিয়ত নিচ্ছে নতুন মোড়। ওয়াশিংটন তেল আবিবের হামলার সমান জবাব দিচ্ছে তেহরান। এরই মধ্যে এবার মার্কিন F-18 যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। বুধবার IRGC জানিয়েছে তারা একটি মার্কিন F-18 হর্নেট যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু করেছে। তবে হামলার স্থান, ক্ষয়ক্ষতির মাত্রা কিংবা পাইলটের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে আকাশে উড়ন্ত একটি যুদ্ধ বিমানের কাছে হঠাৎ বিস্ফোরণ হয়। এরপর বিমানটি থেকে ধোঁয়ার মতো কিছু বের হতে দেখা যায়। F-18 যুদ্ধ বিমানের আনুষ্ঠানিক নাম F-18 হর্নেট বা সুপার হর্নেট। এটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নে সক্ষম যুদ্ধ বিমান, যা মার্কিন নৌবাহিনী এবং মেরিন কোর ব্যাপকভাবে ব্যবহার করে থাকে এবং বেশিরভাগ সময় আরব সাগর ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ থেকে পরিচালিত হয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের দাবিকে সরাসরি মিথ্যা আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সেন্টকম বলেছে ইরানের দ্বারা কোনো মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়নি। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের একাধিক F-15 যুদ্ধ বিমান ও একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে। এসব দাবিও অস্বীকার করে ওয়াশিংটন। রাশিয়ার এমন ড্রোন সহায়তার ফলে ইরান আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পরপরই গোপনে ক্রেমলিনের সাথে আলোচনা হয়েছে ইরানের। মার্চের শুরুতেই পাঠানো হয়েছে সহায়তা। এতে ড্রোন ছাড়াও ওষুধ ও খাবার রয়েছে মস্কোর জাহাজে, যা চলতি মাসের শেষ নাগাদই পৌঁছে যাওয়ার কথা ইরানের বন্দরে। এর আগে তেহরানকে স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে মিত্র দেশ রাশিয়া। যদিও এ বিষয়ে সরাসরি মুখ খোলেনি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। উল্টো বলেছেন অনেক ভুয়া তথ্য ঘুরে বেড়াচ্ছে। তবে ইরানের নেতৃত্বের সাথে আলোচনা চলছে বলেও স্বীকার করেছেন তিনি। এর আগে ইরানে ওষুধ সহ মানবিক সহায়তা পাঠানোর কথা বলেছিল মস্কো। গত সপ্তাহেই আজারবাইজানের মাধ্যমে 13 টন ওষুধ পাঠানোর কথাও জানায় তারা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অবিশ্বাস্য দাবি করেছেন। তিনি বলেছেন ইরানের নেতারা অনানুষ্ঠানিকভাবে তাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার রিপাবলিকান তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, আমরা তাদের কথা স্পষ্ট শুনেছি। তারা বলেছে আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি বলেছি না ধন্যবাদ, আমি এটা চাই না। একই অনুষ্ঠানে ট্রাম্প আবারও দাবি করেছেন ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা চলছে। তিনি বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে এতটা জিতেছি যা আগে কেউ দেখেনি। তারা আলোচনা করেছে এবং চুক্তি করতে মরিয়া, কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে, কারণ তাদের ধারণা নিজের দেশের মানুষ তাদের মেরে ফেলবে। তবে তেহরান এই আলোচনার দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে। ইরানের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আপনার অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনি নিজেই নিজের সঙ্গে আলোচনা করছেন? আমরা সবসময় বলে আসছি আমাদের মতো মানুষ আপনাদের সঙ্গে কোনো চুক্তি করবে না, এখনো না, কোনোদিনও না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই স্বস্তির খবর এসেছে বাংলাদেশের জন্য। ইরান জানিয়েছে এই গুরুত্বপূর্ণ জলপথে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা থাকবে না। একই সঙ্গে আরও 5টি দেশের জাহাজ এই সুবিধা পাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি, বরং নিয়ন্ত্রিতভাবে জাহাজ চলাচল চলছে। তিনি জানান, ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজে কোনো হামলা চালানো হবে না। অন্য দেশগুলো হলো ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক। আরাকচির ভাষ্য অনুযায়ী এসব দেশের সঙ্গে ইরানের সমন্বয় রয়েছে এবং তাদের বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচলের সুবিধা পাবে, এমনকি বর্তমান সংঘাত পরিস্থিতির মধ্যেও। তবে একটি শর্ত রাখা হয়েছে যে হরমুজ প্রণালীতে প্রবেশের আগে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এদিকে বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইরানি সংবাদ মাধ্যম ফাস জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে ইচ্ছুক সব বিদেশি জাহাজকে অবশ্যই টোল দিতে হবে। এমন একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট। ইতিমধ্যে এই আইনের খসড়া তৈরির কাজও শুরু হয়েছে। বিশ্বের মোট জ্বালানি পরিবহনের বড় একটি অংশ এই প্রণালী দিয়ে হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে সরবরাহ ব্যাহত হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এই ঘোষণা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের তেল আবিব শহর আকাশ হঠাৎ করে অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে ওঠে হাজার হাজার কাকের বিশাল ঝাঁকে। শহরের পরিচিত আজরিয়েলি টাওয়ারের ওপর দিয়ে ঘূর্ণীয়মান এই পাখির দল তৈরি করে এক ভিন্নধর্মী দৃশ্য। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং শুরু হয় নানা ব্যাখ্যা ও জল্পনা। অনেকেই ঘটনাটিকে অশুভ সংকেত হিসেবে দেখছেন। বিশেষ করে ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে। কেউ কেউ এটিকে সম্ভাব্য বিপর্যয়ের পূর্বাভাস বলেও দাবি করছেন। শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তাত্ত্বিকরাও এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। এই ক্ষেত্রে অনেকেই বাইবেলের বুক অফ রেভলিউশনের 19-17 নম্বর আয়াতের কথা টেনে এনেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে, কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশের পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হবে। তেল আবিবের এই চলন্ত কালো মেঘ অনেক ধর্মপ্রাণ মানুষের মনেও ভয়ের উদ্রেক করেছে। তবে সাধারণ মানুষের মনে অলৌকিক বা অশুভ ভীতি কাজ করলেও পাখি বিশেষজ্ঞরা একে সম্পূর্ণ প্রাকৃতিক ও রুটিন মাফিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন। তাদের মতে ইসরায়েল বিশ্বে অন্যতম ব্যস্ত বার্ড ফ্লাইওয়ে বা পাখি পরিযায়নের রুট। প্রতি বছর বসন্তকালে প্রায় 50 কোটি পাখি এই আকাশপথ ব্যবহার করে উত্তর থেকে দক্ষিণে পাড়ি জমায়। হুডেড ক্রো প্রজাতির কাক প্রজনন মৌসুমে দলবদ্ধভাবে উড়ে থাকে। শহরে উঁচু ভবন ও সহজলভ্য খাবারও বড় ঝাঁক তৈরিতে ভূমিকা রাখে। এদিকে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হলেও এখনও ইসরায়েলের মূলধারার কোনো সংবাদ মাধ্যমে এটি প্রকাশিত হয়নি। তবে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে ঘটনাটি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমানে ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে সাধারণ মানুষ স্বাভাবিক প্রাকৃতিক ঘটনাকেও অতিরঞ্জনভাবে ব্যাখ্যা করছেন। তাদের ধারণা এই ঘটনাটি প্রকৃতির স্বাভাবিক আচরণ হলেও বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে তা মানুষের মনে ভয়ের প্রতিচ্ছবি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরান একটি চুক্তি করতে খুবই আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় 25 মার্চ ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানি নেতারা প্রকাশ্যে আমাদের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করার কথা বললেও বাস্তবে তারা গোপনে আমাদের সঙ্গে আলোচনা করছে এবং চুক্তি করতে খুবই আগ্রহী, কিন্তু তারা তা অস্বীকার করতে ভয় পাচ্ছে, কারণ এতে তাদের নিজেদের জনগণের প্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে। এমনকি তারা আমাদের হাতেও মারা যাওয়ার ভয় পাচ্ছে।
এছাড়া গত কয়েকদিন ধরেই ট্রাম্প দাবি করে আসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা চলছে। তবে ইরান এই দাবি সরাসরি অস্বীকার করছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে না, বরং যুক্তরাষ্ট্র নিজের সঙ্গেই আলোচনা করছে। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল ইরানের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি। যুক্তরাষ্ট্র একটি 15 দফা প্রস্তাব দিয়েছিল, কিন্তু তেহরান তাৎক্ষণিকভাবে সেটি গ্রহণ করেনি। মার্কিন কর্মকর্তাদের মতে এই প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্প সরকার পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে। সেখানে যুদ্ধ শেষ করার জন্য বিকল্প পথ নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে 25 মার্চ রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সম্প্রতি কয়েকদিন ধরে কিছু বন্ধু প্রতিম দেশের মাধ্যমে ওয়াশিংটন আমাদের কাছে বার্তা পাঠাচ্ছে। আমরাও আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং সতর্ক বার্তা দিয়েছি, কিন্তু এর মানে এই নয় যে আমাদের মধ্যে কোনো সরাসরি আলোচনা চলছে। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ চাই না এবং আমরা চাই এই সংঘাত স্থায়ীভাবে বন্ধ হোক। প্রায় 4 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণও যুক্তরাষ্ট্রকে দিতে হবে। আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব। ট্রাম্পের এই বাসনা কোনোদিন পূরণ হবে কিনা তা বলা মুশকিল। তবে মাত্র 2 মাইল প্রশস্ত এই প্রণালী নিয়ন্ত্রণের ইচ্ছা কোনো শাসকের জন্যই নতুন নয়। যুগে যুগে বহু শাসক আর সাম্রাজ্যের মধ্যে এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধ বিগ্রহ হয়েছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে এখন পর্যন্ত ইরান যুদ্ধ অনেকটাই নিজের হাতের কবজায় রেখেছে তেহরান। প্রণালীতে জাহাজ চলাচলে অবরোধ আরোপ করায় বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। অর্থনৈতিক আর রাজনৈতিক চাপের মুখে বারবার যুদ্ধবিরতির কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব অর্থনীতির জন্য এক ধরনের চোক পয়েন্ট বা সরু জলপথ হরমুজ প্রণালী, যার ভৌগোলিক অবস্থান ইরানকে একটি বিশেষ কৌশলগত সুবিধা দিয়েছে। প্রাচীন পারস্য সাম্রাজ্যের সময় থেকেই হরমুজ প্রণালী ছিল বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভারত থেকে মশলা, রেশম ও মূল্যবান পণ্য এই পথ দিয়ে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে পৌঁছাতো। ঐতিহাসিক মার্কো পোলো তার ভ্রমণ কাহিনীতেও এই অঞ্চলের বণিক ও নাবিকদের ঝুঁকিপূর্ণ যাত্রার বর্ণনা দিয়েছেন। এছাড়া 15 শতকের চীনান ও অভিযাত্রী ঝিং হেও এই প্রণালী পরিদর্শন করেছিলেন, যা তখনকার বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কে এই প্রণালীর গুরুত্বকে নির্দেশ করে। এই হরমুজ নিয়ন্ত্রণের জন্য ইতিহাসে বহু শক্তিশালী সাম্রাজ্য বারবার লড়াইয়ে লিপ্ত হয়েছে। গ্রিক, অটোমান ও পর্তুগিজ শক্তিগুলো বিভিন্ন সময়ে এই অঞ্চল দখলের চেষ্টা চালায়। বিশেষ করে পর্তুগিজ ও অটোমান সাম্রাজ্যের মধ্যে সংঘর্ষ ছিল তীব্র। 19 শতকে ইউরোপীয় ব্যবসায়ীরা এই অঞ্চলকে পাইরেট কোস্ট নামে আখ্যা দেয়, কারণ হরমুজ পার হওয়ার সময় আধুনিক সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চল থেকে জলদস্যুরা প্রায় জাহাজে হামলা চালাতো। 1930-এর দশকে সৌদি আরব ও বাহরাইনে তেলের বৃহৎ খনি আবিষ্কারের পর হরমুজ প্রণালীর গুরুত্ব নতুন মাত্রা পায়। এটি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান করিডোর হয়ে ওঠে। প্রথম দিকে এই অঞ্চলের নিরাপত্তা ব্রিটিশদের হাতে থাকলেও পরে মার্কিন সমর্থিত ইরানের শাহ এই দায়িত্ব পালন করতেন। তবে সবকিছু বদলে যায় ইরান বিপ্লবের মাধ্যমে। বিপ্লবের পর ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক দ্রুত অবনতি ঘটে এবং হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হয় নতুন নিরাপত্তা ঝুঁকি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার 1980 সালের ভাষণে স্পষ্ট করে দেন, পারস্য উপসাগরীয় অঞ্চল নিয়ন্ত্রণে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে। 1980-এর দশকের শেষ দিকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে তথাকথিত ট্যাঙ্কার যুদ্ধ হরমুজ প্রণালীর গুরুত্বকে আবারও সামনে নিয়ে আসে। উভয় দেশই তেলবাহী জাহাজে হামলা চালাতে থাকে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তেল পরিবহন নিরাপদ রাখতে নৌবাহিনীর এসকর্ট ব্যবস্থা চালু করেন। এর আওতায় মার্কিন নৌবাহিনী সরাসরি ট্যাঙ্কার পাহারায় নামে। তাদের যুদ্ধজাহাজ তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করতে থাকে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম CNN এর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি এবং আয়াতুল্লাহ, যিনি আয়াতুল্লাহ হন, পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হবেন, তার সঙ্গে মিলে এটি নিয়ন্ত্রণ করব। গত 25 দিনের যুদ্ধে অন্তত এটি প্রমাণিত হয়েছে, হরমুজ প্রণালী কেবল একটি ভৌগোলিক পথ নয়, এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং সামরিক শক্তির প্রতীক। প্রাচীন সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক রাষ্ট্র পর্যন্ত সবাই এই সংকীর্ণ জলপথের নিয়ন্ত্রণে আগ্রহী ছিল এবং এখনো আছে। বর্তমান সংঘাত তাই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়,
বরং শতাব্দীব্যাপী চলা ভূরাজনৈতিক প্রতিযোগিতার ধারাবাহিক অধ্যায়। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় 4 সপ্তাহ আগে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির পর এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা ইরাক যুদ্ধের পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সৈন্য মোতায়েন। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন, যদিও ইরান তা অস্বীকার করেছে। এই সংঘাতের শুরু 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক স্থাপনাগুলোর উপর বিমান হামলা চালায়। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হামলা করা হয়েছে ইরানের 9,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর ঘাঁটি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, ড্রোন কারখানা, নৌঘাঁটি এবং সর্বোচ্চ নেতা আলী খামেনির সঙ্গে সম্পর্কিত স্থান। এছাড়া যুক্তরাষ্ট্রের দাবি 140টিরও বেশি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে। ইরানও এর জবাবে প্রতিদিনই ইসরায়েল, উপসাগরীয় দেশ ও মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান, যা দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়। ফলে এই প্রণালী এখন পুরো সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গা হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র স্থল, নৌ ও আকাশ 3 দিক থেকেই শক্তি বাড়াচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যেই সক্রিয়। তবে আরেকটি বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্য সাগরে থাকলেও সেটি এখন মেরামতের জন্য সাময়িকভাবে নিষ্ক্রিয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন পদক্ষেপ হলো স্থলবাহিনী পাঠানো। পেন্টাগন ইতোমধ্যে 82তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় 2000 প্যারাট্রুপারকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। এই ইউনিট খুব দ্রুত বিশ্বের যে কোনো জায়গায় মোতায়েন হতে পারে এবং বিমান থেকে প্যারাশুট দিয়ে নেমে গুরুত্বপূর্ণ এলাকা দখলে দক্ষ। এর পাশাপাশি সমুদ্রপথে 2টি বড় মেরিন বাহিনী পাঠানো হয়েছে। প্রথমটি হলো ইউএসএস ত্রিপলিকে কেন্দ্র করে গঠিত একটি উভচর আক্রমণকারী দল, যার সঙ্গে রয়েছে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট। 2200 মেরিন ও নাবিক নিয়ে গঠিত এই দলটি জাপান থেকে যাত্রা শুরু করে ইতোমধ্যে ভারত মহাসাগরের দিকে পৌঁছেছে এবং খুব শিগগিরই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবে। এই জাহাজটি এক ধরনের হালকা বিমানবাহী রণতরীর মতো কাজ করতে পারে এবং এতে F-35B যুদ্ধ বিমান মোতায়েন করা যায়। দ্বিতীয় দলটি হলো ইউএসএস বক্সারকে কেন্দ্র করে গঠিত আরেকটি উভচর বাহিনী, যার সঙ্গে রয়েছে 11তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট। এটি ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করেছে এবং এপ্রিলের মাঝামাঝি সময়ের আগে যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে না। এই দলটিতেও প্রায় 2200 মেরিন রয়েছে এবং এটি অতীতে উপসাগরীয় অঞ্চলে একাধিক যুদ্ধে অংশ নিয়েছে। এই 3 বাহিনী একত্রে যুক্তরাষ্ট্রকে সরবরাহ করছে প্রায় 7000 সৈন্য। তবে বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের স্থলযুদ্ধের জন্য এটি যথেষ্ট নয়। 2003 সালে ইরাক আক্রমণে যুক্তরাষ্ট্রের প্রায় 1,60,000 সৈন্য মোতায়েন হয়েছিল। বর্তমানে এই বাহিনী যে কোনো ছোট এবং সীমিত অভিযানের জন্য প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে এই বাহিনী মূলত দ্রুত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযানের জন্য ব্যবহার করা হতে পারে, যেমন হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের উপকূলে হুমকি কমানো এবং খার্ক দ্বীপে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র দখল করা ইত্যাদি। খার্ক দ্বীপ থেকে ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়, তাই ইরানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ইরানের পারমাণবিক স্থাপনা সরাসরি দখল করা খুব কঠিন। বড় ও দীর্ঘমেয়াদী স্থলবাহিনী ছাড়া এটি সম্ভব নয়। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে ইরানের ভেতরে গিয়ে পারমাণবিক উপাদান নিরাপদ করার চেষ্টা হতে পারে, যদিও এই ধরনের কোনো অভিযানের আনুষ্ঠানিক অনুমোদন এখনো দেওয়া হয়নি। এদিকে ইরান যুদ্ধ নিরসনে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরান 15 দফা আলোচনায় অগ্রগতি করেছে, কিন্তু ইরান বলছে তারা সরাসরি কোনো আলোচনায় নেই, বরং কিছু বন্ধু প্রতিম দেশের মাধ্যমে বার্তা আদান প্রদান হচ্ছে। এই কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তানও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। দেশটির সেনাপ্রধান আসিম মুনির ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ করেছেন। পাকিস্তান প্রস্তাব দিয়েছে 2 পক্ষ রাজি হলে তারা আলোচনার মধ্যস্থতা করতে প্রস্তুত। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন এক পর্যায়ে যেখানে একদিকে দ্রুত সামরিক শক্তি বাড়ানো হচ্ছে, অন্যদিকে চেষ্টা চলছে সমানভাবে কূটনৈতিক সমাধানেরও। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই ভারসাম্য খুবই নাজুক। সামান্য ভুল সিদ্ধান্ত বড় সংঘাত
সৃষ্টি করতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পড়বে সারা বিশ্বে। যুদ্ধ করেই যিনি অভ্যস্ত, তার কি আর যুদ্ধবিরতি পছন্দ হয়? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় তেমনটাই হয়েছে। তেলে বেগুনে জ্বলে উঠেছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান যখন যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাব পর্যালোচনা করছে, তখন যুদ্ধ থেমে যেতে পারে এমন শঙ্কায় ইরানের তীব্র হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ যে কোনো সময় থেমে যেতে পারে এমন আশঙ্কায় ইরানের গুরুত্বপূর্ণ সব লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানার নির্দেশ দিয়েছে তেল আবিব। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 24 ফেব্রুয়ারি এক জরুরি বৈঠকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ইরানের অস্ত্রশিল্পের যতটা সম্ভব ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। তেল আবিবে অবস্থিত সামরিক সদর দপ্তরের ভূগর্ভস্থ একটি সুরক্ষিত কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বিমান বাহিনী ও সামরিক গোয়েন্দা প্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে ব্রিফিং করেন। এরপরই হামলা দ্রুততর করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সংশ্লিষ্ট দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি খসড়া শান্তি পরিকল্পনার কপি হাতে পাওয়ার পর এই তড়িঘড়ি শুরু করেছে। সূত্রগুলোর দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রণীত 15 দফার একটি পরিকল্পনা ইরানের কাছে পাঠানো হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ওয়াশিংটন, তবে ইরান প্রস্তাবগুলো পর্যালোচনা করছে বলে রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে শান্তি আলোচনা ঘোষণা হতে পারে। এই সম্ভাব্য সময়সীমা মাথায় রেখেই 26 ফেব্রুয়ারির মধ্যে সামরিক অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য হওয়ায় সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন। ইসরায়েলের মূল উদ্বেগ হলো, যুদ্ধে ঘোষিত লক্ষ্য পূরণের আগেই যেন সমঝোতা না হয়। দেশটির প্রধান 3টি লক্ষ্য হলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়টি নিশ্চিত করা এবং এমন পরিস্থিতি তৈরি করা যেন ইরানের জনগণ সরকার বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ হয়। ইসরায়েলের সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ বলেন, এই 3টি লক্ষ্য অর্জন না হলে যুদ্ধ শেষ করা সম্ভব নয়। ইসরায়েলি সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনাটি এখন প্রাথমিক পর্যায়ে এবং বেশ সাধারণ কাঠামোর হলেও এতে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা যথেষ্ট সীমিত করার নিশ্চয়তা নেই। এ কারণেই পরিকল্পনাটি ইসরায়েলি নেতৃত্বের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামনে ইরানকে দুর্বল প্রতিপক্ষ মনে হলেও সেই সমীকরণ এখন পাল্টে দিয়েছে তেহরান। মাস গড়ানোর পথেই ইরান যুদ্ধ। প্রতিদিনই বাড়ছে যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ, হু হু করে বাড়ছে জ্বালানির দাম, চাপ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। এমন প্রেক্ষাপটে যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার কথা জানিয়েছেন ট্রাম্প। কিন্তু সমস্যা হলো, ট্রাম্পের এমন দাবি অস্বীকার করেছে ইরানের শীর্ষ কর্মকর্তারা। এতে কোন পক্ষ যে সত্যি বলছে সেটা ঠাহর করাই এখন কঠিন। তবে দুপক্ষের পাল্টাপাল্টি দাবিতে কার কি লাভ সেটা বিশ্লেষণ করলে এ ব্যাপারে পরিষ্কার হতে পারবেন আপনিও। 24 মার্চ ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবন্ধে ইরানের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে তার আলোচনা হয়েছে। আলোচনায় অনেক বিষয় মিল থাকায় তিনি ইরানকে ইতিবাচক জবাব দেওয়ার জন্য 5 দিনের সময় দিয়েছেন। আর ট্রাম্পের এই নির্দিষ্ট করে 5 দিনের সময় বেঁধে দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে ভিন্ন পরিকল্পনার আভাস। কেননা ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এই সময় শেষ হবে আগামী 29 মার্চ অর্থাৎ রোববার। আর এই সময়টাতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সপ্তাহ শুরু ও শেষ হয়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সময় নির্ধারণ মোটেও কাকতালীয় নয়। ট্রাম্প এই আলোচনার কথা বলেছেন বাজারকে শান্ত রাখতে, তেলের দাম কমাতে এবং প্রয়োজনে মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা পাঠানোর জন্য সময় নিতে। মাঠের বাস্তবতাও বলছে সে কথা। ট্রাম্পের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ও তেলের বাজার স্থিতিশীল হয়েছে। একই সঙ্গে শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যে নতুন করে বিপুল সংখ্যক সেনা মোতায়েনের কথাও। ট্রাম্প যে উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে আলোচনার কথা বলেছেন তিনি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ। যদিও গালিবাফ বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, এটা ভুয়া খবর যা আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমেরিকা ও ইসরায়েল ক্রমাগত ইরানের উপর ক্ষেপণাস্ত্র ও বোমা বর্ষণ করছে। সুতরাং
তাদের কূটনীতি ও মধ্যস্থতার দাবি মোটেই বিশ্বাসযোগ্য নয়, কারণ তারাই এই যুদ্ধ শুরু করেছে এবং ইরানের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের মধ্যস্থতার কথা কি কেউ আদৌ সত্য বলে বিশ্বাস করতে পারে? অর্থাৎ যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। এ ব্যাপারে বিশ্লেষকদের মত, ইরান চায় তাদের উপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হোক, যাতে করে ভবিষ্যতে আর কখনোই ইরানে আক্রমণের সাহস না দেখায় যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। যে কারণে যুক্তরাষ্ট্র যেমন আলোচনার কথা বলে বাজার স্থিতিশীল রাখতে চায়, তেমনি উল্টো দিকে ট্রাম্পের দাবি অস্বীকার করে বাজারে চাপ বাড়াতে চায় তেহরান। যুদ্ধের মাঝপথে ট্রাম্প বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চালাবে এটা কেউ ভাবেনি, এমনকি এই অনুমান করতে পারেনি বিশেষজ্ঞরাও। এতে পরিষ্কার যে ইরান যুদ্ধের প্রভাব পুরোপুরি আঁচ করতে পারেননি ট্রাম্প, যে কারণে এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন তিনি। সামনে মাত্র দুটি পথ: এক, যুদ্ধ চালিয়ে যাওয়া, এতে সমস্যা হলো রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতি বাড়বে। দুই, যুদ্ধ শেষ করা, এখানে সমস্যা হলো বিশ্ব মঞ্চে সমালোচনার মুখে পড়তে হবে আমেরিকাকে, কমে যাবে ক্ষমতার দম্ভ। সব মিলিয়ে এক উভয় সংকটে পড়েছেন ট্রাম্প, যে কারণে 2019 সালের পর প্রথমবারের মতো ইরানি তেলের উপর সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণাও দিতে হয়েছে তাকে, যাতে পরিষ্কার যে মধ্যপ্রাচ্যে ইরানের হামলা ও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল কাজে দিয়েছে। এর বাইরে আরেক সমস্যা হলো যুদ্ধের কারণে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে, জ্বালানির দাম বাড়ায় এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় সামনের কংগ্রেস নির্বাচনে যার বড় প্রভাব পড়তে পারে রিপাবলিকানদের উপর। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হারিয়ে ইরান এখন অন্য যে কোনো সময়ের তুলনায় বেপরোয়া। আগে ধীরে ধীরে উত্তেজনা বাড়ানো এবং হামলার আগে পূর্বাভাস দিলেও এখন সরাসরি ও কঠোর হামলা করছে দেশটি। অঞ্চল জুড়ে চাপ বাড়ানো ও নিজেদের শক্তি প্রমাণ করতে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। একই সঙ্গে ইসরায়েলে মিসাইল হামলা সফলতা পাওয়ায় তাদের ধারণা তেল আবিবের প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, তাই আঘাত করার এটি মোক্ষম সময়। তবে ইরানের নিজের ক্ষতিটাও কম নয়। 1500-র বেশি মানুষ নিহত হওয়া ছাড়াও তাদের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ অবকাঠামো। এর বাইরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও খারাপ হচ্ছে সম্পর্ক। তবে এই ক্ষতি মেনে নিয়েই স্থায়ী যুদ্ধ অবসানের নিশ্চয়তা চাইছে তেহরান, যে কারণে যুক্তরাষ্ট্রকে 5টি কঠিন শর্তও দিয়েছে ইরান, যার মধ্যে অন্যতম ভবিষ্যতে আক্রমণ না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্য। এখন দেখার অপেক্ষা এসব শর্ত মেনে নিয়ে ইরানের সঙ্গে আপোষ করে কিনা যুক্তরাষ্ট্র। ইরানে হামলা শুরু করার আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ছিল প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা ও সামরিক কমান্ডাররা নিহত হবেন। এতে রাস্তায় নেমে আসবে সাধারণ নাগরিকরা এবং তাদের ক্ষোভের মুখে পতন ঘটবে সরকারের, কিন্তু তা সম্ভব হয়নি। বরং গত 28 ফেব্রুয়ারি থেকে অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখেও শাসন ব্যবস্থা দৃঢ়ভাবে টিকে রেখেছে ইরান। এক পর্যায়ে পরিকল্পনা পরিবর্তন করে স্থল হামলা চালিয়ে দেশটি দখলের চিন্তা করলেও তা মার্কিন সেনাদের দিয়ে সম্ভব হবে না। তাই ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানকে দখলে নিতে ইরাকের কুর্দি যোদ্ধাদের প্রস্তুত করতে সকল ধরনের সহায়তা করেছিল। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের একাধিক কর্মকর্তা ও কূটনৈতিক বারবার বলে আসছেন যে কুর্দিরা ইরানে আক্রমণ করে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাবে। কিন্তু ওয়াশিংটনের সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মান, ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলো একে একে ট্রাম্পকে ছেড়ে গেছে। এবার কুর্দিরাও সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানে হামলা করবে না। একজন শীর্ষস্থানীয় ইরাকি কুর্দি কমান্ডার বলেছেন তার বাহিনীর ইরান আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই। তবে তাদের ঘাঁটিতে ইরানের অব্যাহত হামলায় তিনি চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ইরাকের পেশমার্গা বাহিনীর মেজর জেনারেল সিরওয়ান বারজানি জানান, গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চল প্রায় 430টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়েছে। এছাড়া একই দিনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় পেশমার্গা বাহিনীর 6 সদস্য নিহত এবং 30 জন আহত হন। ইরানের প্রসঙ্গ টেনে সিরওয়ান বলেন, প্রতিদিন পেশমার্গা ঘাঁটিতে তারা কেন হামলা চালাচ্ছে, এর পেছনের কারণ কি? আমরা তো তাদের বিরুদ্ধে কিছুই করিনি। আমরা প্রতিবেশী, আমাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে।
এদিকে ইরাক এবং মিত্র দেশগুলোকে ইঙ্গিত করে ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক সময়ে হওয়া হামলার ঘটনাগুলোর জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বা শত্রুতার বজায় রাখার ইচ্ছা নেই। মূলত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই ইরান এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে। এবার ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এতে রণতরীতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা বিস্তারিত জানায়নি তারা। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, রণতরীকে লক্ষ্য করে ইরানের নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং এতে জাহাজটি অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এক বিবৃতিতে ইরান সতর্ক করে বলে, মার্কিন নৌবহর ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে এলে ভবিষ্যতে আরও শক্তিশালী হামলা চালানো হবে। ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেন, মার্কিন রণতরী ও এর বহরের গতিবিধি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রু নৌবহর আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসা মাত্রই শক্তিশালী হামলার মুখে পড়বে। তবে যুক্তরাষ্ট্র সেই দাবি নাকচ করে জানিয়েছে, জাহাজটি অক্ষত রয়েছে এবং নিয়মিতভাবে বিমান উড্ডয়ন ও সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও স্বাভাবিকভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী রণতরীটি আঞ্চলিক জলসীমায় অবস্থান করে ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে বিমান অভিযান পরিচালনা করছে। ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্র 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করে। এর মধ্যে ইউএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয় ইরানের দক্ষিণ আরব সাগরে। তবে একের পর এক হামলা চালিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে আতঙ্কিত রেখেছে ইরান। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।